আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা এখন যাচ্ছি থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট পাতায়াতে। এই ভিডিওটা মূলত জার্নি বাই বাস টাইপের থাকবে। আমরা যাত্রাপথে কি কি দেখেছি সবই থাকবে ভিডিওতে। আল্লাহর নামে শুরু করলাম আমাদের যাত্রা। পাতায়াতে যেতে 2 থেকে 2.5 ঘন্টার মতো টাইম লাগবে। দেখি কতক্ষণ লাগে, না গেলে তো বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি কতক্ষণ লাগবে পাতায়াতে যেতে। আমরা তো খুবই এক্সাইটেড যে পাতায়াতে আমরা বিচে যাব, তারপর এক একটা স্ট্রিটে যাব, দেন আমরা সি ফুড খাবো, তারপর বিচে বসে বসে ফ্রুটস খাবো, দেখি পাওয়া যায় কিনা। শুনেছি এইখানকার ফ্রুটস নাকি অনেক টেস্টি হয়, মাস্ট ট্রাই করব। সাথে থাকলে দেখতেই পারবেন যে আমরা কি করেছি না করেছি। ফার্স্টে আমাদের কাজ আগে হোটেলে উঠবো, দেন ফ্রেশ হব, তারপর আমরা চিন্তা করব কোথায় যাওয়া যায়। আর এখানে আমার মেয়ে একদম ঘুমিয়ে পড়েছে। সে তো সারা রাত ঘুমাই নেই, যেহেতু প্লেনে ছিল। তো তারপর এয়ারপোর্টে নেমেছি, অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে, সে এখন অনেক টায়ার্ড। একটু বাসে খাইয়ে দিয়েছিলাম, আমি সাথে করে ওর খাবার ক্যারি করেছিলাম। দেন ও একটু শুয়েছে। পাশে দেখলাম যে আমার হাজব্যান্ডও ঘুম, যেহেতু 2 সিটার বাস ছিল। তো আমার হাজব্যান্ডের সিট আমার পাশেই পড়েছে। আমি আর আমার মেয়ে একসাথে বসেছি, আর আমার হাজব্যান্ড আমার পাশে বসেছিল। তো একটা জিনিস দেখেছি যে এখানে আমরা চেয়েছিলাম যে আমার মেয়ের সিটের প্রয়োজন নেই, যেহেতু ও আমার কোলে বসতে কমফোর্টেবল ফিল করে বেশি। কিন্তু এখানে তারা 2 বছর হলে বাচ্চাদের জন্য সিট নিতেই বলে, এটা একদম বাধ্যতামূলক। আমরা এখন যতই বলি না কেন যাওয়ার দরকার নেই, কিন্তু ওরা দিবেই দিবে। তুমি বসলেও তোমার টিকিট কিনতে হবে, না বসলেও তোমার টিকিট কিনতে হবে, এটা হচ্ছে কথা। তো কিছু করার নাই, তাদের রুলস ভেঙে তো আমি কিছু করতে পারবো না। তো আমার বাবুর জন্য সিট নিতেই হলো। তো ভালো হয়েছে, আমার মেয়ের সিটেই ঘুমিয়ে পড়েছে, আরও ফ্রিলি ভাবে বসতে পেরেছি আর কি। আর বাংলাদেশে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই। আমরা যেমন ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে এদিক সেদিক চলে গিয়েছি, ইভেন আমরা 8-9 বছর বাচ্চাদেরকেও কিন্তু কোলে নিয়ে আমরা এক জায়গায় চলে গিয়েছি। কিন্তু এখানে আপনার মাস্ট 2 ইয়ার হয়ে গেলে আপনাকে তার জন্য টিকিট কিনতেই হবে, এবার বসুক আর না বসুক। তো যাই হোক, সিস্টেমটা আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। কিন্তু যারা একটু টাকা বাঁচানোর জন্য চিন্তা করছেন যে সমস্যা নেই, বাচ্চাকে নিজের কোলেই বসাবো, এটা আপনারা ভুলেও চিন্তা করবেন না। এখানে আপনার বাচ্চার জন্য কিনতেই হবে যদি 2 ইয়ার হয়ে যায়। যেহেতু আমার বেবি 2 ইয়ার প্লাস হয়ে গিয়েছে, আমরা বলেছি যে একটু কনসিডার করেন, কিন্তু তারা পাসপোর্ট চেক করতে চাবে মাস্ট। পাসপোর্ট কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে সাথে করে, কারণ আপনার হোটেল বুকিং করতে বা যে কোনো কিছু করতে কিন্তু পাসপোর্ট দেখে ওরা। আর সিম কিনতে হলেও কিন্তু পাসপোর্ট অবশ্যই নিয়ে যেতে হবে। সবচেয়ে ভালো হয় আপনারা যেখানেই যান না কেন আপনাদের পাসপোর্ট সাথে করে নিয়ে যাবেন, এটা আপনাদের সেফটি। আর আরেকটা কথা না বললেই হয় না, সেটা হচ্ছে আমি যখন তাদের বাসে উঠি আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো ব্র্যান্ড নিউ বাসে উঠেছি। এত পরিষ্কার তারা, আমি ভাষার প্রকাশ করতে পারবো না যে আমি এক ফোঁটা বালি পাই নাই। তাদের সিস্টেমটা এত সুন্দর। আর এখানেতে কোনো লোকালকে উঠতেই পারবে না, সবাই সিট নিয়ে বসতে পারবে। আপনার যখন টিকিট কাটবেন তখন সিটের সাথে নাম্বার দেওয়া থাকবে যে আপনি কোন সিটে বসবেন। যে আছে না যে বাসে উঠলাম ধাক্কাধাক্কি করে যে যার মতো সামনে বসলাম বা পিছিয়ে বসলাম, এরকম কোনো নিয়ম নেই। টিকিট কেটেছেন, আপনার নাম্বার থাকবে, নাম্বার অনুযায়ী সিটে বসে পড়বেন। তো এই সিস্টেমটা আমার কাছে অনেকই ভালো লেগেছে। একদম এসি সিস্টেম ছিল, কোনো সমস্যাই ছিল না, কোনো স্মেল ছিল না, একদম মনে হচ্ছিল যে আমি কোনো ঘরে আছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে আমরা কিন্তু পাতায়াতে চলে এসেছি। এই যে আমরা এখন বাস থেকে নেমে গিয়েছি, আমাদের লাগেজগুলোকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। দেখেন, এটা হচ্ছে পাতায়া স্টেশন। এখান থেকে কিন্তু আমরা চাইলে বাসে উঠে ব্যাংকক যেতে পারবো। যেহেতু আমরা সকাল থেকেই জার্নি করছি, প্লেনে সেই খাবার খেয়েছিলাম, তারপর তো আমাদের আর খাওয়া দাওয়াই হয় নাই। আমরা নেমে একটা স্টোরে ঢুকে গিয়েছি। এটা হচ্ছে 7-Eleven স্টোর, যেটা ব্যাংককের সবচেয়ে বড় একটা স্টোর।
তো এখান থেকে আমরা বেশিরভাগ কেনাকাটা করেছি। আপনার জায়গায় জায়গায় এই 7-Eleven স্টোর পেয়ে যাবেন। তো এখান থেকেই আমরা সিম কিনে নিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন যে এয়ারপোর্ট থেকে না সিম কিনে এরকম স্টোর থেকে সিম কিনতে, তাহলে কিন্তু আপনাদের দাম একটু কম পড়বে। 100 থেকে 150 টাকার মতো আপনারা কম পাবেন। তো এখানে এত খাবার দাবার, বাবারে বাবা, কিন্তু একটাই সমস্যা, হালাল খাবার খুঁজে পাচ্ছি না। তো আমার একটা প্রবলেম হয়ে গিয়েছে, কারণ বাংলাদেশে তো সবই খাবার হালাল, যেহেতু মুসলিম কান্ট্রি, এটা তো আর মুসলিম কান্ট্রি না। তো আমি হালাল লেখা যেগুলোতে সেটাই খুঁজছিলাম, যেটাই ধরছিলাম আমি হালাল লেখা দেখছিলাম, কিন্তু হালাল লেখা পাচ্ছি না। ইভেন আমার মেয়ের জন্য যেটা জুস কিনবো সেই জুসেও হালাল লেখা না। এখন তো ভারী বিপদ হয়ে গিয়েছে, এখন কি করা যায়? বিশ্বাস করবেন, আমি 30 থেকে 40 মিনিটের মতো আমার মেয়ের জুসই খুঁজছিলাম যে কোনটাতে হালাল লেখা। জুসের অভাব নাই, খাবারের অভাব নাই, কিন্তু আমাদের মতো মুসলমান মানুষদের খাবার নাই। কি এক অবস্থা! আমি কি এটা কি হলো এখন? কি করা যায়? যেহেতু জুস আছে কিন্তু এটা লাগেজের ভিতর, তো লাগেজ যেহেতু একদমই প্যাক করা, ওখান থেকে তো খোলাও পসিবল না। হোটেলে না গেলে সম্ভব না আর কি, হোটেলে গেলে লাগেজ খুলে তারপর জুস বের করা সম্ভব। সাথে করে 2-1টা জুস নিয়ে এসেছিলাম, সেটা তো এয়ারপোর্টেই খেয়ে ফেলেছে। আমার মেয়ে তো এত জুস দেখে ও জুস করছে যে কোন জুসটা খাবে, ও এক একটা নিচ্ছে হাতে করে। কিন্তু এগুলো সত্যি কি হালাল নাকি হালাল লেখা থাকে না আমি বুঝছি না। তো আমি হালাল লেখা দেখে আমি আমার মেয়েকে দিব বা আমরা খাবো, এছাড়া আমি নিব না। তারপর এখান থেকে আমরা কলা নিয়েছিলাম, পাউরুটি নিয়েছিলাম, দেন অনেক কষ্ট খুঁজে আমার মেয়ের জন্য একটা মাফিন নিয়েছিলাম, আর অরেঞ্জ জুস ছিল, হালাল লেখা ছিল। সেখান থেকে আমরা 3টা অরেঞ্জ জুস নিয়েছিলাম। সেটা আর ভিডিও করা হয়নি যেহেতু আমি মেয়েকে কন্ট্রোল করছিলাম, আর আমার হাজব্যান্ড তো সিম কিনছিল। এই তো এখন আমরা খাবার দাবার নিয়ে হোটেলের খোঁজে যাব। তো আজকে এই পর্যন্তই। আমরা যে হোটেলে উঠবো সেই হোটেলের ভিডিও পাবেন নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।